তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 সাহিত্য মেলা বাংলা বইয়ের অষ্টম অধ্যায়ের অন্তর্গত 4th চ্যাপ্টার সুভার হাতে কলমে প্রশ্নোত্তর আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, নিজে প্রশ্নগুলির উত্তর দাও। 1 জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন? উত্তর, ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। 2 ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়? উত্তর, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। নেক্সট 2 নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-1 সুভার প্রকৃত নাম কি? উত্তর, সুভার প্রকৃত নাম হলো সুভাষিনী। 2-2 সুভার বাবা কে? উত্তর, সুভার বাবা হলেন বাণীকণ্ঠ। 2-3 সুভা কোন গ্রামে বাস করত? সুভা চণ্ডীপুর গ্রামে বাস করত। 2-4 গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? গল্পে সুভার 2 অন্তরঙ্গ বন্ধু অর্থাৎ গোয়ালের 2 গাভী সর্বশী ও পাঙ্গুলির কথা আছে। 2-5 কে সুভাকে সু বলে রাখত? প্রতাপ সুভাকে সু বলে রাখত। নেক্সট সেকশন 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন। সুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? উত্তর, সুভা গল্পের কেন্দ্রীয় চরিত্র সুভাষিনী। সে মুখ অথচ অসাধারণ মানবিক। সে কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তার চোখের ভাষা বলে দেয় সে কি বলতে চাইছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। সুভার কথা বলতে গিয়ে লেখক বারবার প্রকৃতির প্রসঙ্গ টেনেছেন। বাক্যহীনা প্রকৃতি আর মুখ সুভা অনেকখানি যেন কাছাকাছি। এজন্যে সুভার সমবয়সী ছেলেমেয়েরা তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইতো না। নির্জন দুপুর যেন শব্দহীন ও সঙ্গীহীন, সুভাও তেমন। রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটি উপমানকে ব্যবহার করে সুভার চরিত্রগত বৈশিষ্ট্যকে আলোকিত করেছেন। পরের প্রশ্ন 3-2 চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও। উত্তর, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীপুর গ্রামের একটি ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। এই গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে যেত। সেই নদীটি গৃহস্থ ঘরের মেয়েটির মতন। নদীর দুপাশে 2টি গ্রামের সঙ্গে একটি সংযোগ রেখা তৈরি হয়েছিল। গ্রামে বিচিত্র কর্মের মানুষজন থাকত। জেলেরা মাছিরা মধ্যাহ্নে বিশ্রাম নিতে যেত। গ্রামের অধিকাংশ বাড়িগুলি ছিল 8 চালা। গ্রাম জুড়ে নানা গাছগাছালি ছিল। পরের প্রশ্ন 3-3 সুভার সঙ্গে সর্বশী ও পাঙ্গুলির সম্পর্ক কিরকম ছিল? সুভার জীবনে সর্বশী ও পাঙ্গুলির বেশ বড় ভূমিকা ছিল। সুভা যখন কোনো কারণে কষ্ট পেত তখন এই মূক প্রাণী দুটি সুভার মনের কষ্ট বুঝতে চাইত। সুভা গোয়াল ঘরে প্রবেশ করে 2 বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করে তার কানের কাছে নিজের গলা বসত। পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে সুভাকে দেখত। সুভার নিয়ম করে 3 বার গোয়াল ঘরে যেত। এছাড়া অপ্রয়োজনীয় এই গাভী দুটির কাছে আসত। এরা যেন সুভার মনোবেদনা বুঝতে পারত। সুভার গা ঘেঁষে দাঁড়িয়ে এরা যেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। 3-4 এজন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাছে সুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তার সুভা গল্পের কিছু পরিচ্ছেদে লিখেছেন, গোসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। এই অকর্মণ্য প্রতাপের একমাত্র শখ ছিল মাছ ধরা। অপরাহ্নে নদী তীরে তাকে প্রায় দেখা যেত। এই উপলক্ষে সুভার সঙ্গে প্রতাপের প্রায় দিনই সাক্ষাৎ হতো। সে এমন সঙ্গী চাইত যে অযথা বাক্যবয় করবে না। কেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এজন্য সুভাকে পছন্দ করত প্রতাপ। পরের প্রশ্ন 3-5 তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল। কাদের সম্পর্কে কথা লেখক বলেছেন? এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উত্তর, সুভার বাবা ও মায়ের সম্পর্কে কথা বলা হয়েছে। এরূপ মন্তব্যের কারণ, সুভার বয়স ক্রমেই বাড়িয়ে উঠিতেছে। এদিকে কন্যা দায়গ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছে। সুভার মা সুভাকে তার গর্ভের কলঙ্ক বলেই মনে করে। সুভার বাবা অবশ্য অন্য সন্তানদের তুলনায় তাকে বেশি স্নেহ করে। সুভার প্রবল অনিচ্ছা সত্ত্বেও তাকে কলকাতায় নিয়ে গিয়ে বিবাহ দেওয়া হয়, কিন্তু পাত্রপক্ষকে জানানো হয় না যে সে মূক ও বধির। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কন্যার অনিচ্ছার বিরুদ্ধে জোর করে বিবাহের সমস্ত আয়োজন করে সুভার বাবা মা নিশ্চিন্তে দেশে ফেরে। তাদের এই ভেবে আনন্দ হয় যে জাতি ও পরকাল রক্ষা পেয়েছে।
4 নিচে প্রশ্নগুলির উত্তর নিজে ভাষায় লেখো। 4-1 প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর শুভা গল্পের দ্বিতীয় পরিচ্ছেদে লিখেছেন, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। প্রকৃতি ও শুভার মধ্যে লেখক বিশেষ একটি মিল দেখিয়েছেন। এরা দুজনেই মুখ। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটি বিষয় এনেছেন এবং দেখিয়েছেন যে তারা কেউ কথা বলতে পারে না, যেমন নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক ও তরুর মর্মর। এইসব মিলে মিশে সমুদ্রের তরঙ্গের মতো শুভার মনের উপকূলে এসে ভেঙে পড়ত। প্রকৃতি মুখ হলেও তারও যে একটা ভাষা আছে শুভা তা উপলব্ধি করত। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সংসারব্যাপী বিস্তৃত হতে দেখেছেন মুখ প্রকৃতির নিজস্ব ভাষা। তৃণভূমি থেকে নক্ষত্রলোক পর্যন্ত বিস্তৃত সে ভাষার মর্ম উপলব্ধি করতে পারে শুভা। পরের প্রশ্ন 4-2 শুভার সঙ্গে মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। চণ্ডীপুর গ্রামের সমবয়সী বালক বালিকারা শুভার কথা না বুঝলেও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, শুভার যে গুটিকত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে। এই অন্তরঙ্গ বন্ধুরা হলো গোয়ালের 2টি গাভী, ছাগল ও বিড়াল শাবক। শেষের 2টি প্রাণীর সঙ্গে সমকক্ষ ভাবের মৈত্রী না থাকলেও এরা যথেষ্ট অনুগত্য প্রকাশ করত। কিন্তু সর্বশী ও পাঙ্গুলির মতো শুভার আন্তরিক হৃদ্যতা বা অন্তরঙ্গ বন্ধুত্বের গাঢ় সম্পর্ক গড়ে উঠেছিল। শুভা কখনো মিনতি করছে তা তারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। এই 2টি গাভী শুভার মনের সমস্ত অনুভূতি উপলব্ধি করতে পারত। ফলে শুভার সঙ্গে মনুষ্যত্বের প্রাণের সম্পর্ক রচিত হয়েছিল। 4-3 শুক্লা দ্বাদশী রাত্রিতে শুভার মনের অবস্থা কেমন ছিল? তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কি? শুভার মনের অবস্থা শুক্লা দ্বাদশী রাতে শুভা শয়নগৃহে থেকে বেরিয়ে এসে তার চিরপরিচিত নদীতটে উপস্থিত হয়। বালিকা শুভার মন তখন ব্যথা বেদনায় দীর্ণ। প্রকৃতি মাকে শুভা যেন 2 বাহুতে জড়িয়ে ধরে বলতে চেয়েছিল, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো 2টি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। যদিও প্রকৃতি মা শুভার প্রার্থনা সাড়া দেননি। মনের অবস্থা এরকম হওয়ার কারণ, শুভা অবাল্য লালিতা গ্রামটিকে ত্যাগ করতে চায়নি, সে বিবাহের বাধ্যবাধকতায় জড়িয়ে পড়তে চায়নি। তাই দেখা যায় বাবার সামনে বসে অঝরে কেঁদেছিল। বাল্যসঙ্গী সর্বশী ও পাঙ্গুলির কাছে বিদায় নেওয়ার সময় অশ্রু প্লাবিত হয়েছিল। প্রতাপের মাছ ধরার সময় কাছে যায়নি, দূরে ব্যথিত মনটি নিয়ে দাঁড়িয়েছিল। শুভা প্রকৃতির বুক থেকে, তার গ্রাম থেকে চিরকালের মতো বিদায় নিতে চায়নি, তাই তার মন ব্যথায় ভরে উঠেছিল। 4-4 গল্পের একেবারে শেষ বাক্যটি গল্পের ক্ষেত্রে কতখানি প্রয়োজন আলোচনা করো। ছোট গল্পের সমাপ্তি কেমন হবে সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন, শেষ হয়ে হইল না শেষ, দেওনা পাওনা, ত্যাগ, নষ্টনীর গল্পের মতো শুভা গল্পের শেষে লেখক চমৎকার একটি উপসংহার টেনেছেন। শুভা যে কথা বলতে পারে না এই সত্য গোপন করেছিল তার পরিবার। বিবাহের পর পাত্র বুঝতে পারে বিবাহিতাই বালিকা কথা বলতে পারে না, সুতরাং তার মনে হয় সুযোগ বুঝে মেয়েটি বাবা পাত্রস্থ করে মুক্ত হয়েছেন। শুভা অবশ্য তার মনের কথা বোঝাতে পারেনি। সুযোগ সন্ধানী বর পুনরায় বিবাহের বন্দোবস্ত করে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এবার তাহার স্বামী চক্ষু ও কর্ণেন্দ্রিয় দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন সমাজের কাছে পাত্রী যেন সুলভ কোনো পণ্য বস্তু, ইচ্ছামতো তাকে গ্রহণ বর্জন করা যায়। পরের প্রশ্ন 4.5 মানুষ ও মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব নিয়ে আরও 2 গল্পের নাম লেখো এবং শুভা গল্পটির সঙ্গে তুলনা করো। মানুষ ও মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব নিয়ে লেখা এরকমই একটি গল্প হলো প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়ের আদরিণী। বাংলা ছোট গল্পের ইতিহাসে এটি অসামান্য একটি গল্প। একটি হাতের সঙ্গে সম্পর্ক এবং সেই সম্পর্কের গভীরতা এই গল্পের মধ্যে উঠে এসেছে। এই গল্পের প্রধান চরিত্র জয়রাম মুখোপাধ্যায়। সে হাতিটিকে গভীরভাবে ভালোবাসে। জয়রাম হাতি কিনেছে 55 বছর বয়সের কাছাকাছি সময়ে। একসময় অর্থনৈতিক অসহায়তায় আদরিণীকে বিক্রি করার প্রসঙ্গ উঠে এসেছিল। কন্যাতুল্য হাতিটি পিতার মতো স্নেহপ্রবণ জয়রামের থেকে দূরে সরে গিয়ে শেষ পর্যন্ত মারা গিয়েছিল। শুভা গল্পে যেমন 2টি গাভীর সঙ্গে শুভার অন্তরঙ্গ সম্পর্ক রক্ষিত হয়েছে, আদরিণী গল্পে তেমন হাতির সঙ্গে জয়রামের একটি মানবিক সম্পর্ক রচিত হয়েছে। 5
নিচে বাক্যগুলিকে কর্তা খণ্ড ক্রিয়াখণ্ডে ভাগ করে দেখাও। 5-এর 1, সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও এবং সঙ্গীহীন। উত্তর, কর্তাখণ্ড সে, ক্রিয়াখণ্ড নির্জন দ্বিপ্রহরের মতো সঙ্গীহীন ও এবং সঙ্গীহীন। 5-এর 2, সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাবা মা সে আশা ত্যাগ করিয়াছেন। কর্তাখণ্ড সে, ক্রিয়াখণ্ড কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে। কর্তাখণ্ড বহু চেষ্টার পর বাবা মা, ক্রিয়াখণ্ড সে আশা ত্যাগ করিয়াছেন। 5-এর 3, এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা নির্জন মহত্ব আছে। উত্তর, কর্তাখণ্ড বাক্যহীন মনুষ্য, ক্রিয়াখণ্ড বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। 6, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 6-এর 1, শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। জটিল বাক্যে পরিণত করো। শুভা যখন তেঁতুল তলায় বসিয়া থাকিত তখন প্রতাপ অনাতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। 6-এর 2, বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিল। জটিল বাক্যে পরিণত করো। উত্তর, বাণীকণ্ঠ যখন নিদ্রা হইতে উঠিল তখন শয়নগৃহে তামাক খাইতে লাগিল। পরের প্রশ্ন 6-এর 3, বাণীকণ্ঠের ঘর একবারে নদীর উপরেই, তাহার বাখরির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকোবাহে মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে। একটি জটিল বাক্যে পরিণত করো। বাণীকণ্ঠের ঘর যেহেতু একবারে নদীর উপরেই, তাই তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকোবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে। পরের প্রশ্ন 6-এর 4, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। একটি সরল বাক্যে পরিণত করো। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দিয়া তাহার হইয়া কথা কয়। নেক্সট প্রশ্ন 7, শূন্যস্থান পূরণ করো। অনুসরণ সমান অনুসরণ, অনুসৃজন সমান অনুসৃজন। 7-এর 2, প্রবেদন সমান প্রতিবেদন, প্রকার সমান প্রতিকার, প্রষেধক সমান প্রতিষেধক। 7-এর 3, দিক বিদিক সমান দিক যোগ বিদিক। 7-এর 4, গৃহস্থ থেকে গেরস্থ। 7-এর 5, পঞ্জিকা থেকে পাজি। তো বন্ধুগণ, 4th চ্যাপ্টার শুভা এর হাতে কলমে প্রশ্ন তো এখানেই শেষ হলো। ডিসক্রিপশন বক্সে ক্লাস 8 বাংলা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো অবশ্যই চেক আউট করুন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে যান। এভাবেই দেখতে থাকুন বণিক পাঠশালা। পরে আরেকটি ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।